সকল কিছু নাকি তারেক রহমানের নির্দেশনায় করে। ছাত্রদল, যুবদল এবং ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলে বলে আমরা তারেক রহমানের নির্দেশনায় এই কাজ করতে। শুধুমাত্র হেরে যাওয়ার কারণেই, সরকার গঠন করতে না পারার কারণেই রাজনৈতিক যে ভিত্তিটা, রাজনৈতিক যে অবস্থানটা, সেটা টিকিয়ে রাখার জন্যই তিনি এটা বলছেন। বিএনপির সাথে লন্ডন মিটিং এর পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আর নিরপেক্ষ সরকার ছিলেন না। তাহলে কি লন্ডন মিটিং এর আগে সরকার এনসিপি এবং জামাতের পকেটে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করছে লন্ডন যেতে। লন্ডন যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তারা আর কোনো অভিযোগ দিচ্ছে না। নানা কারণে, আইনি জটিলতার কারণে দেশে আসতে পারতেছিলেন না। তখন হয়তো এটা সুযোগ হয়েছিল। আমি মনে করি সরকারের সেটা দায়িত্ব ছিল তার সাথে একটা মিটিং করা। হেন কোনো কাজ নাই, তারা করে নাই। তারা এখানে তিলকে তাল করছে। অথচ দেখেন আপনি, তারা শেখ হাসিনা ৫ বছরে যে পরিমাণ, প্রথম ৫ বছরে যে পরিমাণ দলীয়করণ করেছে প্রশাসনকে, বিএনপি প্রথম ৫ দিনে তা করে ফেলেছে। মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে যে দলটি নারী নির্যাতনের সাথে জড়িত, হত্যার সঙ্গে জড়িত, সেই দলকে রিসিভ করার কোনো সুযোগ নেই। তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন হয়েছে, ওনারা বলে না? বিএনপির এই ৭৩৪ জনের শহীদের নাম সহ তাদের তালিকা রয়েছে। কিন্তু ভোট গণনা এবং ভোট ঘোষণা, এ দুটা সুস্থ হয় না। এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। একটা বিষয় শুধু খেয়াল করেন যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, রাস্তায় কোনো জ্যাম হচ্ছে না, যানজট হচ্ছে না। প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার প্রোটোকলে ১৪টা গাড়ি থাকার কথা, তিনি মাত্র 4টা গাড়ি নিয়ে যাচ্ছেন। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দেখল পুরো জাতি, এবং ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে 212 আসন নিয়ে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এখন বিজয়ের আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই সাথে বিরোধী দল বিশেষ করে জামায়াত সহ 11 দলীয় জোটও তারা বেশ 77টি আসন নিয়ে একেবারে যদি বলা যায় একেবারে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে সংসদে কথা বলবেন, এরকম একটি সুযোগ তারা পেয়েছে। তবে এই নির্বাচন নিয়ে দুই দলের পক্ষ থেকে বিভিন্ন সময়, নির্বাচনের পর থেকে আমরা একে অপরের পক্ষে কারচুপির অভিযোগ, বিভিন্ন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা আমরা শুনে এসেছি। আবার জামায়াতের পক্ষ থেকে প্রায় 33টি আসনে কারচুপি হয়েছে এমন অভিযোগ নির্বাচন কমিশনে করা হয়েছে। আবার বিএনপির কি কেউ কোনো যারা জিততে পারেননি, এদের মধ্যে কয়েকজন একেবারে আদালত পর্যন্ত তাদের এই কারচুপির অভিযোগটা জানিয়ে এসেছে। তবে সম্প্রতি সেই যদিও এই অভিযোগের মধ্য দিয়ে 12 মার্চ বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন, সেখানে আমরা দেখব দু দলের অবস্থান। কিন্তু এরই মধ্যে আজকে একটি নতুন করে আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধের কথা বলছেন বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারা বলছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে নানা ষড়যন্ত্র করেছে এমন অভিযোগ তুলেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আবার সাবেক উপদেষ্টা রিজওয়ানের একটা বক্তব্যের মাধ্যমে সরকার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এরকম একটি প্রমাণ পাওয়া গেছে এমন বিষয়টাও তিনি তুলে ধরেছেন এবং বলেছেন সাবেক যেই উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের কাছ থেকে তারা এই বিষয়ে উত্তর চান, এবার জবাব চান এবং একই সাথে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানেরকে প্রশ্ন করার বিষয়, জিজ্ঞাসাবাদ করার ব্যাপারেও তারা দাবি জানিয়েছেন। যদি বলি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর এতদিন পরে ষড়যন্ত্রের গন্ধ কেন আমরা খুঁজে পাচ্ছে যা রাজনৈতিক দলগুলো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আজকে যে বিষয়, সেই বিষয়গুলো আলোচনা করব। সেই জন্য আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি 26শে নির্বাচন এবং ষড়যন্ত্র। এই বিষয়টা নিয়ে আলোচনা করার বেশি আমরা আজকে প্রাধান্য দিতে চাই। এবং আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। জয়নাল আবেদিন শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আমার ভাই রুদ্র মিজান, সাবেক যুগ্ম সম্পাদক ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। রুদ্র মিজান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়দুল আবেদিন। আমি একটু আলোচনায় ঢুকতে চাই যদি রুদ্র মিজানকে দিয়ে, যেহেতু সাংবাদিক, তার আলোচনা কেমন সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। রুদ্র মিজান, নিশ্চয়ই আপনিও আজকে খবরটা পেয়েছেন যে যেহেতু 26শে নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন, যদি বলি মাঠে যারা কাজ করেছেন তারাও বলেছেন ঐতিহাসিক নির্বাচন। তো আমরা দেখেছি কাঁধে কাঁধ মিলে একেবারে বৃদ্ধারা ভোট দিতে এসেছেন, ভোট দিয়েছেনও। কিন্তু দুই দলের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ আমরা শুনতে পেয়েছি, বিভিন্ন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি।
দুই দলের পক্ষ থেকে অভিযোগগুলো এসছে। আজকে যে জামায়াত ইসলামের নায়েবে আমির যে অভিযোগটা করলো, সেই অভিযোগটা যদি এভাবে বলি, বিএনপিকে ক্ষমতায় আনতে বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন, আপনি কি বলবেন? দেখেন, আমাদের দেশে যতবার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, হুম। এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনের পরে এরকম অভিযোগ করা হয়নি। হুম। তবে তবে কি আমরা কি আমরা 24-এর পর কি আমরা এই ধরনের তবে আমরা অভিযোগের কথা শুনতে না না চেয়েছিলাম? 24-এর পরে স্বস্তির বিষয় হচ্ছে, ভালো লাগার বিষয় হচ্ছে যে এমন একটি নির্বাচন দেশে অনুষ্ঠিত হয়েছে, বা এই সরকার, ডক্টর ইউনূসের সরকার এমন একটি নির্বাচন উপহার দিয়েছে যে নির্বাচনে আমরা বলতে পারি কোথাও কোনো রক্তপাত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এটা আমাদের অত্যন্ত স্বস্তির একটা বিষয়। বাংলাদেশে এর আগে অনেক নির্বাচন হয়েছে, সংঘর্ষ, প্রাণহানি, এসবের মধ্য দিয়েই এক একটি নির্বাচন মানে অনেকগুলো জীবন ঝরে যাওয়া। তো এই নির্বাচন নির্বাচন পরবর্তী সহিংসতাও কিন্তু ছিল এবার। সেটা অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু আমি যা বলতে চাচ্ছি যে উল্লেখযোগ্য বিচ্ছিন্ন কিছু নির্বাচন- ঘটনা ছাড়া উল্লেখযোগ্য এরকম উল্লেখযোগ্য কিছু ঘটেনি। নির্বাচনের কিছুই হয়নি বলতে- সুতরাং এই নির্বাচন নিয়ে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এরকমই যে যতবার সংসদ নির্বাচন হয়েছে ততবারই যারা হেরে যান তারা নানা ধরনের অভিযোগ করেন, যারা সরকারে যেতে পারেন না, সরকার গঠন করতে পারেন না, তাদের নানা অভিযোগ থেকে যায়। অনেক ক্ষেত্রে অতীতে বিভিন্ন অভিযোগ দেখা গেছে, হ্যাঁ অনেক ক্ষেত্রে সত্য, অনেক ক্ষেত্রে দেখা গেছে সত্যতা নাও থাকতে পারে। কিন্তু এই নির্বাচন নিয়ে জামাতের এই নায়েবে আমির আবু তাহের সাহেব যে অভিযোগ করেছেন, আমার মনে হয় এই অভিযোগটি যে শুধুমাত্র হেরে যাওয়ার কারণেই, সরকার গঠন করতে না পারার কারণেই রাজনৈতিক যে ভিত্তিটা, রাজনৈতিক যে অবস্থানটা, সেটা টিকিয়ে রাখার জন্যই তিনি এটা বলছেন। কারণ জামাত ইসলামের অতীত আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে এই বিপুল সংখ্যক আসন তো জামাত কখনো জয়লাভ করতে পারেনি। সুতরাং এটা জামাতের বিশাল একটি অ্যাচিভমেন্ট যে দেশে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই অবস্থায় জামাত কিন্তু এখন প্রধান বিরোধী দল হিসেবে সংসদে জায়গা করে নিয়েছে। এটা জামাতের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা নিয়ে তো খুশি থাকা দরকার। খুশি থাকার কথা। আচ্ছা, যে অভিযোগটা তিনি যে অভিযোগ করেছেন, আমি মনে করি এদেশের মানুষ সেই অভিযোগটাকে রিসিভ করবে না। সাধারণ মানুষ রিসিভ করবে। সাধারণ মানুষ এটা রিসিভ করবে। আপনার কাছে আসবো আবার একটু, যে জয়নাল আবেদিন শিশিরের কাছে যেতে। জয়নাল আবেদিন শিশির, নিশ্চয়ই আমি যে অভিযোগের কথা বলেছি, আপনি সেই অভিযোগ নিশ্চয়ই আপনিও শুনেছেন বা দেখেছেন, পোর্টালগুলোতে এসছে। যদি রুদ্র মিজানের ভাইয়ের কথা যদি বলি, যে হেরে যাওয়ার ভয়ে বা হেরে যাওয়ার বেদনা গোছাতে জামায়াতের নায়েবে আমির এমন বক্তব্য দিচ্ছেন, কি বলবেন? ধন্যবাদ জয়নুল ভাই আপনাকে এবং চ্যানেল এর দর্শক মানে শ্রোতাদেরকে এবং আমার সহ আলোচক মিজান ভাইকে। দেখেন, মানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে বিষয়টি আমরা কথা বলছি, এটি কিন্তু আসলে আমরা বারবার বলে এসেছি যে ইলেকশন মানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে ভোট গ্রহণ সুস্থ হয়েছে, কিন্তু ভোট গণনা এবং ভোট মানে ঘোষণা এ দুটা সুস্থ হয় না, এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কারা করলো? এটা কারা করছে? এটা ডিপ স্টেট এস্টাবলিশমেন্ট এবং উপদেষ্টা পরিষদ, বিএনপি সবাই মিলে এটা করেছে এবং তারা সবাই এর সাথে জড়িত। এখন আমরা এতদিন বলে আসছি, এটা অনেকেই মনে করছে শুধু কথার কথা, কিন্তু যদি দেখেন গতকালকে সাবেক মানে উপদেষ্টা রেজওয়ানা যে কথা বলেছেন, তিনি অকপটে স্বীকার করেছেন যে আমরা একটি ইসলামিক দলকে ক্ষমতায় আসতে দিইনি, তাদেরকে মেন স্ট্রিম হইতে দিইনি, যদিও তারা বিরোধী দল হইতে দিইনি। তার মানে কি? তিনি এখানে পক্ষপাত করেছেন। ওনার ইচ্ছা ছিল, জনগণ যদিও এই পক্ষকে ভোট দেয়, তারপরে ওনারা হতে দেন নাই। এখন আমরা তো বলেছি যে এখানে আসলে উপদেষ্টারা পক্ষপাতিত্ব করেছেন। মানে আমি যদি একটু প্রশ্ন এভাবে করি, উনি হয়তো যদি বলেও থাকেন, তো ওনার একার পক্ষে কি আসলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব কিনা? আমি আপনাকে বলি, শোনেন, আমরা বারবার বলে এসেছি যে বিএনপির সাথে লন্ডন মিটিংয়ের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আর নিরপেক্ষ সরকার ছিলেন না। এটা মূলত ছিলেন একটা মানে 111-এর মতো করে একটা সরকার। এটা বিএনপি নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। আপনার স্মরণ থাকার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার আগে বিএনপি কিন্তু যমুনা অনেকবার ঘেরাও করেছে, বেশ কয়েকদিন। এখন দেখবেন বিএনপির অনেক যুবদল নেতারা পর্যন্ত যমুনা আমরা ছেড়ে যাবো না,
স্লোগান দিল না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করছে লন্ডন যেতে। লন্ডন যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তারা আর কোনো অভিযোগ দিচ্ছে না এবং ইলেকশন হয়ে গেল। জনপ্রতি শেষে আমি আপনাকে বলি একটু, যমুনা ঘেরাওর যে কর্মসূচি এগুলো তো এনসিপির কাছ থেকে শিখেছে নাকি না, এনসিপি আপনার কোনো এনসিপি মূলত ওসমান হাদির বিচারের জন্য গিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য গিয়েছে। এনসিপি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং জন্য গিয়েছে বা কোনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করেছে? এনসিপি বিচার চেয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে, আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার চেয়েছে। দেখেন আমরা যেটা বলে আসছি যে এই যে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা একদম লন্ডন মিটিং থেকে শুরু করে। কীভাবে আমি আপনাকে বলি, রেজওয়ানা হাসান তো ব্যক্তিগতভাবে একটা করাপ্টেড লোক। ওনার হাজব্যান্ডের ব্যাপারে যে ধরনের অভিযোগ আসছে, আবু বকর সিদ্দিক যিনি হচ্ছেন সাবেক যে শেখ হাসিনার যে সবচেয়ে বড় কেশিয়ার ছিলেন নজরুল হামিদ বিপু, ওই বিপু বাংলাদেশের জ্বালানি এবং বিদ্যুৎ খাতের সকল টাকা পয়সা লুটপাট করতেন এবং তার কেশিয়ার ছিলেন এই যে রেজওয়ানার হাজব্যান্ড। উনি কিডন্যাপ হয়েছিলেন। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে ওনার হাজব্যান্ডের ব্যাপারেও অনেক করাপশন অভিযোগ আসছে এবং ওনার যে কথা ব্যক্তিগত যে অভিমত, আমার মনে হচ্ছে উনি তো বিএনপিতে কোনো টেকনোক্রেট মন্ত্রী হওয়ার জন্য উনি ওনার এই যে পক্ষপাতমূলক আচরণ করেছেন, বিএনপির জন্য কাজ করেছেন, এটা একটা জানান দিলেন উনি। উনি হয়তো বিএনপির কোনো মন্ত্রণালয় চায় বা বিএনপিতে কীভাবে ঢোকা যায় এই ধরনের একটা চালাকিটা করতেছেন যে আমি বিএনপির জন্য এত কিছু করলাম, জাতি জানলো না, আমি এখন বলবো। কারণ আমার মতোই তো আরেকজন খলিলুর রহমান সাহেব, উনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছেন। আপনার আরেকটা আমি আপনাকে জেনে গুরুত্বপূর্ণ জিনিস বলি, দেখেন আপনারা বলেন এটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে। খলিলুর রহমান সাহেব আপনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন না? উনি তো নিরাপত্তা প্রতিরক্ষা নিরাপত্তা এগুলো দেখতেন। দেখেন ওনার অধীনে ছিল কি, 3 বাহিনী ছিল, ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, বিজিবি, সব কিছুর অভিভাবক কিন্তু উনি ছিলেন। এরকম একজন লোক যদি বিএনপি সরকারে যায় তাহলে এই সরকারে যাওয়ার ওনার পরিকল্পনা অনেক আগের। আর আপনি খেয়াল করবেন লন্ডন মিটিংটা মূলত কিন্তু খলিলুর রহমান সাহেবের উদ্যোগে হয়েছে এবং লন্ডন যে মিটিং দেখবেন সব কিছুতে নির্বাচনের ডেট ঘোষণা করা, বাংলাদেশে তো নির্বাচনের ডেট ঘোষণা করছে লন্ডন থেকে, একটা অভূতপূর্ব ঘটনা। আগারকার নির্বাচন অফিস থেকেও করে নাই আর যমুনা থেকেও করে নাই, লন্ডন মিটিং করলো। এখানে খলিলুর রহমান সাহেব কিন্তু লন্ডন মিটিংয়ের পুরো কাজটা উনি করেছেন। উনি যে বিএনপি সরকারে আসবেন এটা তো একদম লন্ডন মিটিং থেকে সিদ্ধান্ত। তো ওনার চাহনিতে, ওনার কার্যকলাপে তো বাহিনীগুলো বুঝে যাচ্ছে আসলে উনি কি চাচ্ছেন। ওনার একটা চাহনিতে তো বিএনপি 100 আসনে ইঞ্জিনিয়ারিং করতে পারে। বাহিনীগুলো তো উনি দেখবে আমার বস কোন দিকে তাকায় আছে, বসের বাইরে তো আর বাহিনী কোনো কাজ করবে না, করবে? এখন এই যে খলিলুর রহমান সাহেবের এই সরকারে ঢোকা, লন্ডন মিটিংয়ে উনি অ্যারেঞ্জমেন্ট করে দেয়া এবং তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে একটা ওনার লন্ডন মিটিংয়ে যেটা বলা হয়, আমরা তো বলি লন্ডন ষড়যন্ত্র, এরপর থেকে সরকার বিএনপির পকেটে ঢুকে যাওয়া, ইসি বিএনপির দিকে হেলে যাওয়া, আমরা তো এগুলো অভিযোগ করে আসছি। কিন্তু এখন প্রমাণ হলো কি, একজন উপদেষ্টা বিএনপিতে একটা মন্ত্রী তো ভাগাই নিছেন বিএনপির পক্ষ নেওয়ার কারণে, আর বাকি উপদেষ্টারা এখন জানান দিচ্ছেন কি আমি তো বিএনপির পক্ষ নিলাম, ভোট কারচুপি করলাম, ইলেকশন করলাম, তা আমার তো কিছু দিচ্ছে না। এই সমস্ত দেখবেন আরো 2-1 হয়তো মুখ খুলবে, তা আমরাও বিএনপির জন্য কাজ করছি, এই রেজওয়ানা দ্বীপ বললো। তা আমরা যেটা বলি, তারা যে জনগণের সাথে যে প্রতারণা করছে, জনগণের ভোটাধিকার যদি তা এই হরণ করেছে, তার জন্য তাদের শাস্তি হওয়া উচিত। জি, এই জায়গায় একটু থাকবেন, আমি একটু যেতে চাই রুদ্র মিজান। আপনি কি মনে করেন ভাই, অভিযোগ করলেন জয়নুল আবেদিন ভাই, লন্ডন মিটিংয়ের মাধ্যমে নির্বাচনী ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, বিষয়টা তিনি অভিযোগ করলেন। এক, দ্বিতীয় করলেন উপদেষ্টাদের, উনি বলছেন উপদেষ্টাদের কেউ কেউ এই নির্বাচনী ষড়যন্ত্র করেছেন এবং কেউ কেউ আবার খলিলুর রহমানের মতো উপদেষ্টা পাওয়ার জন্য বা মন্ত্রী পাওয়ার জন্য, টেকনোক্রেট পাওয়ার জন্য চেষ্টা করছেন। শিশির ভাই যেটা বললেন যে লন্ডন মিটিং এর পরে সরকার বিএনপির পকেটে ঢুকে গেছে, তাহলে কি লন্ডন মিটিং এর আগে সরকার এনসিপি এবং জামাতের পকেটে ছিল? ওই সময় সবার ছিল, মোটামুটি সবাই ঠিক ছিল। বিষয়টা হচ্ছে কি, আমরা দেখেছি গত সরকার এই যখন ছিল তখন সাধারণ মানুষ ধরেই নিয়েছিল এটা এনসিপি আর জামাতের সরকার, এবং ধরে নেওয়ার কি এটাই তো বাস্তব, কারণ সরকারে 3 জন উপদেষ্টা ছিল এনসিপির, তাই না? সরকারটা তো এনসিপির ছিল, 3 জন উপদেষ্টা তো বিএনপির ছিল না। কিন্তু নির্বাচনের আগে তো তারা পদত্যাগ করেছেন, নির্বাচনের আগে পদত্যাগ করেছে তারা, সুতরাং তারা তো ছিলেন, যিনি আজকে এনসিপির প্রধান তিনি তো উপদেষ্টা ছিলেন। তো সুতরাং এটা তর্কের জন্য আমরা বলতে পারি বিএনপির কাঁধে এটা
ইয়ে করে দেওয়া যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সরকারের প্রভাব বিস্তার করেছিল জামাত এবং এনসিপি। এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। রিজওয়ানা আর হাসানের রিজওয়ানা বক্তব্যটা হাসান যেটা বলেছেন, এটা রিজওয়ানা হাসানই এটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমার ধারণা যে তিনি উপদেষ্টা ছাড়াও তো তিনি ব্যক্তি, রিজওয়ানা একজন নারী, সুতরাং আমাদের দেশের সচেতন নারীরা কখনোই জামাতি ইসলামকে সমর্থন করতে পারে না। যে দলটি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের সময় যে দলটি কিন্তু সেই দলের নারী সাথে নির্যাতন করেছে, এনসিপি জোট করেছে। এনসিপি যে কারণে এনসিপির বিশাল একটা অংশ এনসিপি ছেড়ে চলে গেছে। তারা মনে করছে যে স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী যে দলের সাথে তারা সমঝোতা করতে যাচ্ছে, সেই দলের সঙ্গে আমরা সমঝোতায় বা ঐক্যে থাকতে পারি না। তারা কেন আছেন তারা এটা ভালো বলতে পারবেন, কিন্তু আমি মনে করি তারা থেকে 6টা আসন পেয়েছে তো। হ্যাঁ, 6টা আসন তারা পেয়েছেন। হ্যাঁ, 6টা আসন তারা পেয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এদেশের মানুষ কখনোই জামাত ইসলামকে সেভাবে রিসিভ করেনি। আর যে দলটি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যে দলটি নারী নির্যাতনের সাথে জড়িত, হত্যার সঙ্গে জড়িত, সেই দলকে রিসিভ করার কোনো সুযোগ নেই। আপনি দেখেন মহান স্বাধীনতার পর থেকে জামাত ইসলাম তো প্রায় প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে, 5টা 3টা, সর্বোচ্চ বিএনপির সাথে জোট করে 18টি আসন তারা পেয়েছিলেন। আর এবারই কিন্তু যে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জোটবদ্ধ হয়ে তারা একটা বিপুল সংখ্যক আসন পেয়েছে। সুতরাং আমি আগেও বলেছি এটা জামাত ইসলামের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। কারা ভোট দিল এদেরকে? না, ভোট কারা দিয়েছে? ভোট তো জনগণ না, দিয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন কারচুপি হয়েছে কিনা আমি জানতে চাচ্ছি। আমি মনে করি যে বিএনপি পক্ষ থেকে অভিযোগ আছে কারচুপি করেছে। হ্যাঁ, বিএনপি অভিযোগ করেছে। আমি মনে করি যে মানে ওই রকম বলার মতো ঢালাওভাবে কারচুপি আসলে এই নির্বাচনে হয় নাই। আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ। আমি একটু যেতে চাই জলাবদ্ধ শিশির, বারবার একই কথা আসে যে স্বাধীনতা বিরোধী একটি সংগঠন জামায়াত ইসলামী, তারা যদি ওনার বক্তব্য তিনিই বলছেন নারী নির্যাতন করেছেন, যদি বলি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে ৭১, এইসব অভিযোগ জামায়াতের সাথে। এই জামায়াতের সাথে আপনারা যুক্ত হলেন, এই এখন আলাদা কি করা যাচ্ছে না কেন আপনাদেরকে? দেখেন, আমি হয়তো অনেকগুলো অভিযোগ করলো জামাতের ব্যাপারে, যে অভিযোগগুলো এগুলো জামাতেই ব্যাখ্যা দিতে পারবে সবচেয়ে বেটার। আমি তো আর মানে জামাতের প্রতিনিধিত্ব করি না, না। আপনারা তো আছেন। হ্যাঁ, কিন্তু আমরা কেন জামাতের সাথে জুটে গেলাম এই ব্যাখ্যা অনেকবার দিয়েছি, আবার দিব, কোনো সমস্যা নাই। দেখেন, এই যে ধরেন বলা হচ্ছে যে নারীর প্রতি সহিংসতা বা জামাত নারী বিদ্বেষী, আপনি দেখেন এই নির্বাচনে বাংলাদেশে জামাতের নারী কর্মীদের উপরে 50টি জায়গায় হামলা করেছে বিএনপি, এবং প্রকাশ্যে দিবালোকে যৌন হয়রানির হুমকি দিয়েছে, মারধর করেছে, একটারও কিন্তু বিচার হয়নি। আপনি কি জামাত বা এনসিপি কাউকে দেখেছেন বিএনপি নারী কর্মীদের উপরে বা অন্য কোনো নারী কর্মীদের উপরে হামলা করতে? তার মানে কি আমরা যে নারী বিদ্বেষী না এবং নারীর রাজনৈতিক স্বাধীনতা বিশ্বাসী এর প্রমাণ আমরা হামলা করিনি। আর তারা যে নারী বিদ্বেষী, নারীর রাজনৈতিক অধিকারে বিশ্বাসী না, এর প্রমাণ হচ্ছে তারা 50টি জায়গায় হামলা করেছে। এটা একদম স্পষ্ট। তারপরে বলা হচ্ছে যে সহিংসতা বা জামাত ৭১ এই করছে সে করছে। কারণ ৭১-এর ব্যাপারটা আমি বলবো না, জাস্ট ইলেকশনটার মানে আগ পর্যন্ত, অভ্যুত্থান থেকে এ জাতীয় ইলেকশন আগ পর্যন্ত দেখেন বিএনপির যে রিপোর্ট এসেছে, টোটাল বাংলাদেশে যে সহিংসতা, মব এবং খুনের ঘটনা ঘটেছে এর ৯১% দায় হচ্ছে বিএনপি। এটা হচ্ছে টিআইবির রিপোর্টে। ৭% আওয়ামী লীগ, ২% জামাত, ১% এনসিপি। এনসিপি ১% জন্য আমরা দুঃখিত এবং লজ্জিত। আমরা মনে করি আমাদের এই ১%ও ঠিক হয়নি। আর টিআইবি রিপোর্ট কি কোনো কাজে আসছে? আমি আপনাকে বলি, আমি ফ্যাক্ট বলতেছি। আর যে টোটাল দেখবেন ৫ আগস্টের পরবর্তীতে বিএনপির দলীয় কোন দলে ২৩৪ জন নেতা কর্মী খুন হয়েছে, এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে, বসার পরে গত ১৫ দিনে, গতকালকে সমকাল এটি রিপোর্ট করেছে ৪০টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে 5টির সাথে সরাসরি রাজনীতি জড়িত, মানে বিএনপি এবং বিদ্রোহী প্রার্থীদের হত্যা করেছে বা বিদ্রোহী প্রার্থীদের নেতাকর্মীদেরকে, সমর্থকদেরকে মারধর করেছে, এবং এগুলো বিএনপি জড়িত। তাহলে আমাদের মানে ফ্যাক্ট কি বলে? ফ্যাক্ট তো বলা যাচ্ছে আসলে কারা এখানে ক্রমাগত নিপীড়ন করছে, দলীয় কোন দল খুন হচ্ছে, কারা নারীর প্রতি সহিংসতা করছে। এই যে পুরাতন বয়ান, এগুলো আসলে মানুষ নিচ্ছে না, এখন নিচ্ছে না। আর কি প্রমাণ দেখেন, এত কারচুপির পরেও, ইঞ্জিনিয়ারিং এর পরেও, মিডিয়া কু করার পরেও, মানে এস্টাবলিশমেন্ট কু করার পরেও, তারপরেও কিন্তু বাংলাদেশের 40% মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে।
আপনি কি কল্পনা করতে পারেন? এটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তো কারচুপি হয়েছে। আমরা তো দেখেছি কারা পেশি শক্তির প্রয়োগ করেছে। আপনি কি কোথাও নির্বাচনের দিন দেখেছেন 11 দলীয় জোট বিএনপির উপর হামলা করেছে? বিএনপি দেখাতে পারবে কোনো কার্ডে? বিএনপি হামলা করেছে, সারা দেশের মিডিয়া নিউজ করেছে, এবং যতটুকু এসেছে মিডিয়া নিউজ। অনেক জায়গায় তো সেন্সর করা হয়েছে, এবং প্রশাসন বিএনপির মানে অনেক জায়গায় বিএনপির সাথে প্রশাসনের ঝামেলা হয়েছে। এই জন্য ঝামেলা হয়েছে যে বিএনপি কেন দখল করছে, প্রশাসন যায় উদ্ধার করতে গেছে, আবার মানে তারা দখল করে প্রশাসন চলে গেলে সারাদিন তো এই দুর্বল খেলা হয়েছে। আমরা কোথাও গিয়েছি? তার মানে কারচুপি তো বিএনপি করেছে, বরং বিএনপি তার পুরো দমে কারচুপি করতে পারে না, এই জন্য বিএনপি মন খারাপ। 212 বা আরো কারণ বিএনপি মনে করেছে যে কিরে সব তো আমার আগে সেট আপ করা, তাহলে আমি পুরোটা কারচুপি করতে পারতেছি না কেন? এই জন্য বিএনপির মন খারাপ হয়েছে, এবং এই জন্য বিএনপি বলতেছে কারচুপি হয়েছে। মানে কারচুপি মানে বিএনপি কারচুপি করতে দেওয়া হয় নাই, এই জন্য সেই অভিযোগটা করে রাখে। যেহেতু আপনি বিএনপির বিষয়টা ডিফেন্ড করছেন, আপনি এই কয়েকদিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই আপনিও জানেন যেহেতু সাংবাদিক, আর সেই সাথে তো আপনি যেটা বলা যায় ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের যে সম্পাদক ছিলেন, যুগ্ম সম্পাদক, আপনার কি মনে হয় যে আমি যদি এইটা ঘটনার কথা বলি, রাজধানীর গুলশানে পুলিশি অভিযান চলাকালে ফোনে হুমকি পাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রওনক আলমকে বদলি করা হয়েছে। উনি যখন অভিযানে যায় তখন একটা ফোন আসে বিদেশ থেকে, তাকে বলা হয় যে আপনি কার সঙ্গে কথা বলেন, আপনি চেনেন নাকি। তার পরিচয় নেওয়া হলো, শেষ পর্যন্ত তাকে বদলি করা হলো। যে বিদেশ থেকে যে ফোন করলেন তিনি বা কে, বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তদারকি পেয়েছে বা কোনো জবাব পেয়েছেন কিনা, কারা ফোন করলো, কে ফোন করলো, বা এই পরিস্থিতিটা আমাদেরকে সামনের দিকে আমাদের যে প্রশাসন, সেই প্রশাসনকে কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা? এই বিষয়টা আমি যতটুকু জানি, এই বিষয়টি ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে যে কে ফোন দিয়েছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ডিসি সাহেবের বদলির সাথে এই ফোনের কোনো সম্পৃক্ততা নেই। যে এই ফোনের কারণে কাকতালীয় ঘটে গেছে, হ্যাঁ, কারণ এই শুধু উনি তো না, দেশের আরও বেশ অনেক এসপি বদলি হয়েছেন, পুলিশ সুপার বদলি হয়েছেন, তিনিও একজন পুলিশ সুপার। না পর্দার আড়ালে কোনো শক্তি আছে কিনা? না, এটা জাস্ট আমি যেটা মনে করি এটা কাকতালীয় একটা ঘটনা, যে একজন ফোন দিল, এরকম হুমকি তুমকি প্রায়ই ঘটে থাকে, হ্যাঁ, প্রায়ই এরকম পুলিশরা। গুলশানের মতো জায়গা আমরা দেখেছি, শুধু এই সরকার তো মাত্র জন্ম হলো কয়েকদিন হয়, তো আমরা দেখেছি দীর্ঘদিন থেকেই এরকম যারা রাজনীতি করেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা এরকম প্রশাসন এর বিভিন্ন ব্যক্তিদেরকে, প্রভাবশালী যারা থাকেন, তারা হুমকি ধমকি দিয়ে থাকেন। তো বিষয়টা আমার মনে হচ্ছে সেম এরকম কিছু একটা, কারণ এখন পর্যন্ত ওই লোকের পরিচয় জানা যায় নাই কে ফোন দিয়েছিলেন, আর এটা জাস্ট কাকতালীয়, এর সাথে এই বদলির কোনো সম্পৃক্ততা নেই। আরেকটা বিষয় যে শিশির ভাই বলছিলেন যে লন্ডনের মিটিংয়ের বিষয়টা, আসলে লন্ডনে মিটিং করা হয়েছে তৎকালীন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। চেয়ারম্যান যেহেতু নানা কারণে, আইনি জটিলতার কারণে দেশে আসতে পারতেছিলেন না, তখন হয়তো এটা সুযোগ হয়েছিল, আমি মনে করি সরকারের সেটা দায়িত্ব ছিল তার সাথে একটা মিটিং করা। এটা নিয়ে নেগেটিভ বা নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। তারপর আপনারা সেটা বলছেন, আপনি দেখেন যে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, দেশে যখন বিএনপির সরকার গঠন হলো, তখন আমরা কিন্তু এই কদিনে মানুষের মধ্যে একটা স্বস্তি দেখলাম, মানুষের মধ্যে যে একটা বিষয় শুধু খেয়াল করেন, যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, রাস্তায় কোনো জ্যাম হচ্ছে না, যানজট হচ্ছে না, প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার প্রোটোকলে 14টা গাড়ি থাকার কথা, তিনি মাত্র 4টা গাড়ি নিয়ে যাচ্ছেন। আজকে আবার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তিনি সচিবালয়ে অফিস করতেছেন। তিনি চাচ্ছেন না যে মানুষ, জনগণ, সাধারণ মানুষ যেন কোনো কষ্ট না পায়, রাস্তা যেন ব্লক না হয়ে যায়, যানজট যেন তৈরি না হয়। এটা তো বিশাল বড় বিষয়। বাংলাদেশ তো এর আগে এরকম দৃশ্য দেখেনি। এর আগে আমরা দেখেছি কি, একজন মন্ত্রী গেলেও রাস্তা বন্ধ হয়ে যেত, আমাদেরকে আধা ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো। অবশ্যই এটা ইতিবাচক। সেই অবস্থা থেকে তো আমাদেরকে এটা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশটাকে। আমরা তো এরকম একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম, মানুষ এরকম একজন প্রধানমন্ত্রী চেয়েছিল। জি, রুদ্র মিজান, এর সাথে আমি আপনাকে প্যারালাল প্রশ্নটা যদি এভাবে করি, এইটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো, যেটা আজকে তিনি বলেছেন যে বিদ্যুৎ সাশ্রয় কমানোর জন্য লাইট, এসিও কমানোর একটা নির্দেশনা তিনি দিয়েছেন। পাশাপাশি নির্বাচনের পর ধর্ষণের ঘটনা, একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ার কারণে একেবারে AK-47 দিয়ে গুলি করা, এদের এখনও ধরাছোঁয়ার বাইরে, পুলিশের ধরাছোঁয়ার বাইরে। একজন লোক, বিএনপির একজন লোক ফোনে বেডরুমে গিয়ে গুলি করার কথা বলছেন বউ বাচ্চাদের। এই ঘটনাগুলো আপনারা কি আপনাদের নখদর্পণে আছে কিনা? দেখেন,
বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়ে এরকম অনেক ঘটনা ঘটে থাকে। এই এই নির্বাচনের পরেও এরকম হুমকি দুমকি নানা ধরনের ঘটনা, অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু সেটা অতীতে যেরকম অনভিপ্রেত ঘটনাগুলো ঘটতো এর ধারে কাছেও না, এর চেয়ে অনেক কম। এটা একটা পজিটিভ দিক। আর কিন্তু ঘটতেছে এটা নেগেটিভ। কেন ঘটবে? আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই নির্বাচন পরবর্তী সময়ে। তবে আমার বিশ্বাস এই সরকার যখন দায়িত্ব নিয়েছে, এই সরকার তাদের দলের কোনো অপরাধীকে ছাড় দেবে না। আপনি দেখেন আমার এলাকা সুনামগঞ্জে, সেখানে আমরা দেখেছি নির্বাচন পরবর্তী সময়ে আমাদেরকে জামাত ইসলাম অভিযোগ করেছে যে তাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, এই হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়েছি, প্রশাসন খোঁজখবর নিয়েছে। দেখা গেছে কি যে ওইখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতাই নেই, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষ হয়েছে। তো ওরা মানে এক পক্ষ সুবিধা নেওয়ার জন্য বলতেছে জামাত আমাদের হামলা করছে, আরেক পক্ষ বলতেছে যে বিএনপি হামলা করছে। পুরো ঘটনাটাই মানে রাজনৈতিক নেতৃবৃন্দকে জড়িত করার জন্য, তারা একটা মানে একটা নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক রং দিয়ে। মানে আপনি কি মনে হয় যে সাংবাদিক আপনি আমি মনে করি বেশিরভাগ ঘটনা এরকমই ঘটে। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি হয়তো রাজনৈতিক সহিংসতা যে ঘটে না তা না, কোনো কোনো ক্ষেত্রে ঘটে। আর বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক রং দেওয়া হয়। আপনাকে দেখে এইসব ঘটনাগুলো দেখে মনে হয় কিনা অতীতের কোনো ঘটনার মধ্যে কিন্তু ঘটনা যাই হোক, হামলা সংঘর্ষ, এটার সুষ্ঠু বিচার হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। চাঁদাবাজি তো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। আমার বিশ্বাস এই সরকার সেটা। ধন্যবাদ। আমি একটু জয়নাল শিশির কাছে চাই। জয়নাল শিশির, 12 মার্চ যেহেতু সংসদ অধিবেশন বসছে, সেখানে উদ্বোধনী ভাষণ অবশ্যই রাষ্ট্রপতি দেবেন। রাষ্ট্রপতির সাথে তারেক রহমানের এখন যেভাবে কাজ করছেন, তারেক রহমানের পাশে থেকে ফুল দেওয়া থেকে শুরু করে, এনসিপির কেমন লাগছে? এনসিপির প্রতিক্রিয়া কি? দেখেন, আমরা শুরু থেকেই বলেছি যে এই রাষ্ট্রপতি সে হচ্ছে জুলাইয়ের দোসর, যখন বাহিনীর দুষ্কৃতিকারী সদস্যরা হেলিকপ্টার দিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে। ওই সমস্ত দুষ্কৃতিকারী সদস্যরা তো রাষ্ট্রপতির অধীনেই ছিল, তিনি তো তার অভিভাবক ছিলেন। তিনি কিন্তু ওই দুষ্কৃতিকারী মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে উনি নিবৃত্ত করেন নাই এবং বরং উনি এই চুপ থেকে উস্কানি দিয়েছেন এবং শেখ হাসিনাকে উনি অখণ্ড সমর্থন দিয়ে গেছেন। আর এই নির্দেশদাতা ছিলেন এই আইন শৃঙ্খলা বাহিনী, যারা দুষ্কৃতিকারী সরাসরি গুলি করেছে, গণহত্যা করেছে, তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। উনি ছিলেন শেখ হাসিনার সহযোগী। তো আমরা মনে করি তার হাত রক্তাক্ত। তাকে নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে অবিলম্বে তাকে পালাতে দেওয়া যাবে না, তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার এই জুলাই হত্যাকাণ্ডের জন্য তার যথাযথ বিচার করতে হবে। সে এবং যে অপরাধ করেছে এবং এই অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আমরা তো বলেছি তাকে ইমপিচমেন্ট করা হোক, ইমপিচমেন্ট করে নতুন রাষ্ট্রপতি দেওয়া হোক। তারপরেও যদি বিএনপি তার প্রতি এই ধরনের অনুকম্পা করে, আমরা মনে করি এটা শহীদের রক্তের সাথে মানে অবমাননা হয় এবং শহীদের রক্তকে অমর্যাদা করা হয়। জি, আমি একটা নতুন প্রশ্ন করি। সেই প্রশ্ন হচ্ছে, আসিফ মাহমুদ আপনাদের মুখপাত্র, যেহেতু জাতীয় নাগরিক পার্টি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে দুদকে, এবং সেই সাথে অন্যান্য উপদেষ্টাদেরও বিষয়ে দুদকে প্রায় অনেকগুলো অভিযোগ দাখিল করা হয়েছে। আসিফ মাহমুদ থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারাও কি বিচারের মুখোমুখি হতে যাচ্ছে? আপনি গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা প্রেস কনফারেন্স করেছে, আপনি হয়তো জানেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যাপারে যে অভিযোগ করেছে, এই ব্যাপারগুলো সে একদম স্পষ্ট বলেছে এবং তার ফ্যামিলির যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো সে পাবলিক করেছে এবং সে যেই কোনো তদন্তের জন্য নিজেকে উন্মুক্ত করে দিয়েছে, চ্যালেঞ্জ দিয়েছে। এখন এই পারসেপশনগুলো কারা করে? টাকাগুলো বিদেশে পাচার। এখন সে তো চ্যালেঞ্জ নিয়েছে যে আমার বিরুদ্ধে দেশের সমস্ত প্রশাসন তদন্ত করুক। কিন্তু অনলাইন মব করে বা অনলাইন একটা পারসেপশন তৈরি করে, এভাবে নিউজ তৈরি করে মানুষের মনে একটা সন্দেহ ঢুকে দেয়া যে 11 বিলিয়ন টাকা, চিন্তা করা যায় বাংলাদেশ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় 16 বিলিয়ন টাকা ছিল, আর উপদেষ্টা একজনে নাকি 11 বিলিয়ন টাকা নিউজ করে, একটা দেশের জাতীয় দৈনিক নিউজ করে। 11 বিলিয়ন টাকার মানে এটা কত পরিমাণ টাকা সেই পরিমাণও ধারণা নাই, আসলে 11 বিলিয়ন কত টাকা। এই ধরনের নিউজ পর্যন্ত, প্রোপাগান্ডা পর্যন্ত করানো হয়েছে মেইন স্ট্রিম মিডিয়া থেকে। কারা করিয়েছে? এস্টাবলিশমেন্ট করিয়েছে। এখানে মূলত যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা এখানে আমাদের চরিত্র হনন করার জন্য হেন কোনো কাজ নাই, তারা করে নাই। তারা এখানে তিলকে তাল করছে। অথচ দেখেন আপনি, তারা শেখ হাসিনা
5 বছরে যে পরিমাণ প্রথম 5 বছর যে পরিমাণ দলীয়করণ করেছে প্রশাসনকে, বিএনপি প্রথম 5 দিনই তা করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর উপদেষ্টাকে যেভাবে মব করে বের করা হলো, এখন মব তো বলা যায় না, বিএনপি মব খুব কষ্ট পায়, মব বলা যাবে না, তাহলে কি দাওয়া দিয়ে বের করছে সেটা তো বলতে পারবো। দেখলাম তো একদম মানে ধাক্কা দিয়ে ওর একটা গাড়িতে উড়ে দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের মানে আপনার সংস্কৃতি? বিএনপি এখন প্রত্যেকটা জায়গায় কিছু কিছু জায়গা তো মানে আপনার দেখতে হয় কোয়ালিটিফুল লোক, এমন পরিমাণে তারা দলীয়করণ করছে। ওই জিয়া পরিষদের সদস্য, বিএনপি মিডিয়া সেলের সদস্য, বিএনপি ওই সাংস্কৃতিক জোটের সদস্য, মানে এরকম যারা পদবিতে আছে তাদেরকে বিভিন্ন ব্যাংকে বসাই দিচ্ছে। পারে না অনেকটা বিশ্ববিদ্যালয় মানে বিসিগুলো পারে না যুবদল থেকে দেওয়ার জন্য, ছাত্রদল থেকে দেওয়ার জন্য। যদি সুযোগ থাকতো ছাত্রদল যুবদল থেকে বিশ্ববিদ্যালয় বিসি বানাই দিত। কিন্তু মানে অবস্থাটা এমন জায়গায় চলে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় এই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেও ছিল। আপনি আমাদের দেখান তো আমরা কি করেছি। তারা বলছে আপনাদের হুকুমে আমরা করেছি এরকম কিছু কাজ দেখাতে বলেন না ওদেরকে। পুরো প্রশাসন দেখেন বিএনপির পক্ষে ছিল, বরং বিএনপি কি করলো, এই অভিযোগগুলো যাতে তার বিরুদ্ধে না যায় সে উল্টো আমাদের দিকে দায়গুলো চাপালো। এবং বাংলাদেশের যে ইউনিভার্সিটি বিসিগুলো সবগুলো দেখবেন বিএনপির বিসি, বেশিরভাগই বিএনপির। আপনি দেখেন না, এই যে সর্বশেষে এনবিআর এর যে লোকটাকে সরিয়ে দেওয়া হলো, উনিও খালেদা জিয়ার সাথে কাজ করা লোক, ওনাকে সরিয়ে দেওয়া হলো। এখন যদি উনি ধরেন আজকে যদি উনি ওনাকে সরিয়ে দেওয়া না হতো, তাহলে আপনি কিন্তু জানতেন না উনি খালেদা জিয়ার সাথে কাজ করতেন। আমি সেটাই বললাম, তো এই যে খালেদা জিয়ার সাথে কাজ করার লোক এখানে মানে অন্তর্বর্তী সরকার সময় কাজ করছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। যদি উনি আজকে কোনোভাবে অন্য কোনো দল হতো, সাথে সাথে আপনি এটা টের পেতেন। বরং হচ্ছে বিএনপি এমন পরিমাণ এখন দলীয়করণ করছে। এখন আমরা বিএনপিকে ক্ষমতায় যদি সহযোগিতা করি যে বিএনপি দেশটা ভালোভাবে চালাক, আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপির যে মানে তাড়াহুড়া এবং বিএনপির যে এখন সব জায়গায় যে মানে দলীয়করণের যে স্বভাবটা দেখা যাচ্ছে, বিএনপি আসলে পুরো টাইমটা ক্ষমতা থাকতে চাচ্ছে কিনা আমার সন্দেহ হচ্ছে। এরা এমন করতেছে কেন, থাকতে পারবে না কেন, মানে আমার কাছে তো মনে হচ্ছে না। কারণ এরকম করলে তো আসলে দেশের জনগণ বেশি দিন সহ্য করবে না। দেশের জনগণ তো একটা মানে মানে দেশের জনগণ নাকি আপনারা কোনটা, আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন না বিএনপি এরকম ম্যান্ডেট নিয়েও তো অনেক সময় থাকতে পারে নাই? বিএনপির এই ধরনের স্বভাব যদি চলতেই থাকে, এটা একটা আপনি নিশ্চিত থাকেন এখানে পুরাতন কালচারের রাজনীতি আর হবে না। তারেক রহমান ব্যক্তিগতভাবে অনেক প্রশাসনীয় কাজ করতেছেন, প্রটোকল নিচ্ছেন না, এগুলো প্রশংসা পাইতেছেন, কিন্তু ওনার দলীয় কোন দলে যে মানুষ খুন এগুলোকে থামাইতে পারছেন? চাঁদাবাজি থামাইতে পারছেন? আপনার শ্রমিক দলের লোককে প্রকাশ্যে গুলি করে দেওয়া হচ্ছে তার প্রতিপক্ষে, এবং ওই ফুটেজ পর্যন্ত আসছে। এগুলো কারা করছে? বিএনপির সাথে করছে। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে এখন আমার কথা হচ্ছে, আপনি বিএনপির দলীয় কোন দল যদি নেতাকর্মী খুন হয়, প্রকাশ্য দিবা লোক খুন করে, এটা কি আপনি কি মানে মানতে পারবেন? এটা কি আমরা এখন বলবেন আপনাদের সমস্যা কি? আপনাদের জন্য তো ভালো হইতে পারে, আপনারা মানুষকে বলতে পারবেন তারা দলীয় কোন দল, তারা এত খারাপ দলীয় কোন দল না। এটা সবার ক্ষতি হয়, টোটাল এটা সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়। এটা এই খুনটা একসময় নর্মালাইজ হয়ে যায়, অন্যান্য দলগুলোর মধ্যে এই ধরনের সংক্রামক রূপ ছড়িয়ে পড়ে। এই জন্য বিএনপিকে আমরা যেটা বলছি, বিএনপি সংস্কার দরকার। যদি বলি রুদ্র মিজান, আপনার কি মনে হয় আসলে উনি একটুখানি বলার চেষ্টা করছেন একজন গভর্নর চেঞ্জ করা হয়েছে মব করে, কিন্তু আজকে আমি কথাটা তুলছি এই জন্য যে টিআইবিও যে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর দেওয়া হয়েছে, তিনি বিভিন্ন ঋণ খেলাপি হিসেবে তিনি পরিচিত একজন ব্যবসায়ী। এমন একজন ঋণ খেলাপি মানুষকে কি বিএনপি কি জানতো কিনা যে আসলে এমন একজন ঋণ খেলাপি মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মতো দায়িত্ব দেওয়া, যদি এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা টিআইবি বলেছেন তাদের এই গভর্নরের পদত্যাগ চেয়েছেন, তারা কি বলবেন আসলে? দেখেন, যে তার আগে বলতে চাই যে শিশির ভাই নানা অভিযোগ করেছেন, শিশির ভাইদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে যে এনসিপি চালাচ্ছে মূলত গুপ্ত বলতে কি জামাত শিবিরের লোক, এরকম অভিযোগ কিন্তু আছে। জানি না এটা কতখানি সত্যটা। আমরা তো ওপেন জামাতের সাথে জোট করেছি, আর গুপ্তরা এখানে কি আছে? আমরা তো এখানে হিন্দুমতে নাই, জামাতের সাথে জোট করেছি। জোট এক জিনিস। আপনি কি এটা বলতে চাচ্ছেন যে এনসিপির ভিতরে গুপ্ত আছে এরকম, নাকি এনসিপি গুপ্ত? আমি বলতে চাচ্ছি না, এটা মানুষ বলে। আচ্ছা আচ্ছা, সাধারণ মানুষ বলে। আর দেখেন যে চাঁদাবাজির বিষয় আসছে, আপনার প্রকাশ্যে দেখেন নাই কক্সবাজারের যে জামাতের নেতা শাহজাহান সাহেব কিভাবে বক্তব্য দিচ্ছিলেন, কিভাবে তিনি প্রশাসনকে নির্দেশ দিচ্ছিলেন, কিভাবে ভোট কিভাবে কারচুপি করতে হবে সেই কথাগুলো বলছিলেন, এগুলো তো প্রকাশ্যে বলেছেন। মানে শাহজাহান চৌধুরীর কথা বলতেছেন, কক্সবাজারের জামাত ইসলামের নেতা। তো এরকম বিষয় তো আমরা প্রকাশ্যে দেখেছি, উনি প্রকাশ্যে ভিডিওতে বলতেছেন। আর জামাত যে চাঁদাবাজি করে,
হ্যাঁ, তারা বলে কি এটা বাইতুল মাল, মানে চাঁদাবাজির অর্থ ওই মানে ইয়েটা ইয়ানো। শব্দটা চেঞ্জ করে দেয়, যে কারণে এটার অপরাধ হয় না। তো কিন্তু বিএনপির পক্ষে তো সমঝোতার চাঁদা, আবার অনেক সময় জোর করে চাঁদা, এখন তো আপনারা ক্যাটাগরি ভাগ করে ফেলেছেন। আচ্ছা দেখেন, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে এখন মালিক সংগঠন যেটা নেয়, হ্যাঁ, এটা যদি শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে দেয়, তারা তো এই সংগঠনের সদস্য। দেন ভাই এটা হ্যাঁ। সংজ্ঞা দেন। না, এই কিন্তু কিন্তু যদি এটা চাঁদাবাজি জোর করে নেওয়া হয়, নেওয়া হয়, সেটাই তো চাঁদাবাজি। এখন আমাদের তো সংগঠন আছে, আমরা তো চাঁদা দিই না, সেটা তো চাঁদাবাজি না। ওই আমি মনে করি এই প্রসঙ্গটা আসাই উচিত না। সংগঠনকে চাঁদা দেবে, এটা তো ওই চাঁদা না, তাই না? আমরা প্রত্যেকেই তো কোনো কোনো সংগঠনে চাঁদা দিই। যে 25 টাকার বেগুন উত্তরবঙ্গ থেকে এটা এসে হতে কারণ পারে বাজার না। 100 টাকা যে হয়ে যায়, না, এটা হতে পারে না। এগুলো 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 কারা? এটা হতে পারে এগুলো না। কি সমঝোতা চাঁদা না? না না, পথে পথে যারা চাঁদাবাজি করে, আমি বলছি একটু আগে, এই সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, আমার বিশ্বাস। জি। চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। মানে আপনি গভর্নরের বিষয়টা এড়িয়ে গেলেন। না, গভর্নর গভর্নর বিষয়টা মোটেও এড়িয়ে যাচ্ছে না। দেখেন, এই মবকে কখনোই, হ্যাঁ, এটা একটা অনভিপ্রেত ঘটনা। উনি প্রাতিষ্ঠানিক কারণে, যে কোনো কারণে উনি এই প্রতিষ্ঠানের যোগ্য না হলে উনি সরে যেতে পারেন, সরকার সরাতে পারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সরিয়ে দিতে পারে, কিন্তু মব কখনোই সমর্থন করা যায় না। অতীতেও আমরা দেখেছি, যখন 5 আগস্টের পরেই ইসলামী ব্যাংক দখল করার জন্য মব হয়েছে, হ্যাঁ, এরকম অনেক মব তো আমরা দেখেছি, বিভিন্ন মিডিয়াতে তো মব হয়েছে। কোনো মবই সমর্থন করা যায় না। জি, ধন্যবাদ। একটু যেতে চাই জনবিধি শিশির, আমরা সম্প্রতি দেখলাম মুনির হায়দার নিউ ইয়র্কে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে। আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টাগুলো আগে দায়িত্ব পালন করেছেন, তারা তো এখন ক্ষমতা নেই, তারাও কি কোনো কারণে হামলার শিকার হতে পারে কিনা? দেখেন আমি আপনাকে বলি, যারা মানে ফেসিস্ট এবং ফেসিস্টের দোষর, যারা গণহত্যা করেছে, তারা তো বাংলাদেশকে মনে করতো তাদের মানে বাপের তালুক। উনি তালুক মনে করতো যে আমরা সবাই তাদের দাস, তারা হচ্ছে আমাদের প্রভু। তাদেরকে আমরা কেন ক্ষমতাচ্যুত করলাম, আমরা কেন জীবন দিয়েও দেশ স্বাধীন করলাম, এটা একটা অপরাধ। এবার আমাদের সাথে যারা কাজ করেছে কিছু লোক, তাদেরকে তো তারা টার্গেট করেছে। তো আমরা এই নিয়ে কোনো বিতু না, কারণ এই জন্য বিতু না, দেখেন আমরা 3 আগস্ট কিন্তু প্রকাশ্য দিবালোকে আমরা মানে এক দফা ঘোষণা দিয়েছি। তার মানে আর্টিকেল 7 অনুযায়ী আমরা সংবিধান ভায়োলেশনের ঘোষণা দিয়েছি। শেখ হাসিনা তো সংবিধান অনুযায়ী কোনোভাবে ক্ষমতাচ্যুত হওয়ার রাস্তা রাখে নাই, এবং সে যে মুজিব ইন্দিরা 72 সংবিধান, ওই সংবিধান ভায়োলেশন ছাড়া আমরা কোনোভাবে তার পতন করতে পারি না, কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে বা সাংবিধানিক পন্থায়। তো আমরা তো তার পতন ঘোষণা দিয়েছি এবং 5 আগস্ট আমরা তার পতন করেছি। এবং আর্টিকেল 7 অনুযায়ী এই শেখ হাসিনা পতনের জন্য আমাদের সবার মৃত্যুদণ্ড। তো আমরা তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে তো আমরা আন্দোলন করেছি। এর মধ্যে আমাদের সরকারি হিসাবে 1400 ছাত্র জনতা, বা কেউ কেউ বলেন না আরো অনেক, মানে অজ্ঞাত অনেক, প্রায় 2000 ছাত্র জনতা আমরা জীবন দিয়েছি। তো আমাদের আর মৃত্যুর কিসের ভয়? ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করি, আপনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন। খামেনি যিনি মৃত্যু, অর্থাৎ খামেনি ইরানে হামলা করার পর খামেনি মৃত্যুর পর আমরা দেখলাম জামায়াতের মিছিল হলো। সেই মিছিল থেকে খামেনি শহীদ কেন বা খামেনির মৃত্যু কেন, তারেক জিয়া জবাব দেয়, এইসব বিষয়গুলো, স্লোগানগুলো আপনি কি কি আশা করেন? না, এগুলো আমি এগুলো কোনো এটা কেউ কেউ ভুল স্লোগান দিয়ে থাকতে পারে, কেউ বলতেছে এটা এডিটেড, কেউ এবং তো কর্মী পর্যায়ে কেউ দিয়েছে। এটা কোনো যদি কোনো জামাতের মানে কোনো দায়িত্বশীল পর্যায় থেকে বা কোনো সিনিয়র লিডার দিতেন, তাহলে এটা যারা স্লোগানের নেতৃত্ব দেয়, এরা কি স্লোগান যারা দেয়, স্লোগান যে কেউ দেয়, স্লোগান হচ্ছে গণমানুষ। এটা আপনি মানে একটা মিছিল যখন স্লোগান ওঠে সামনে থেকে পিছন থেকে, এগুলো কেউ কন্ট্রোল করা যায় না। ভুল স্লোগানও দিয়ে থাকতে পারে। তবে কেউ আবার জামাত বলতেছে, এডিটেডও বলে, একসাথে 2টা কর্মসূচি ছিল, একটা ছিল ইরানের হামলার প্রতিবাদে, আর একটা ছিল বিএনপির ওই আপনার চুয়াডাঙ্গানা কোন জায়গায় জানি বিএনপির হামলায় জামাতের একজন নেতাকে মেরে ফেলা হয়েছে, এর প্রতিবাদে। 2টা একসাথে হয়ে যাওয়ার কারণে হয়তো স্লোগানগুলো একসাথে আসছে। এটাও কেউ দেওয়াটা কতটা যৌক্তিক সেটা বলছিলাম। না, আমি দিয়েছি কিনা আমি এখনো কনফার্ম না, কারণ জামাতের পক্ষ থেকে যদি এবার বলে ডাকসুর যে দর্শনের পরে যে দর্শনের ঘটনায় যে বিক্ষোভ মিছিল, সেখানেও তারেক রহমানকে নিয়ে বেশ স্লোগান দেওয়া হলো। তারেক রহমান কি দর্শনের অবসান, কি এদের স্লোগান দিল। ব্যাপারটা হচ্ছে, তারেক দেখেন রহমান তো উদ্যোগ নিচ্ছে, মানে বিভাগে দর্শকদের গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে, ওই অ্যাকশনগুলো তো যাচ্ছে, এরপরেও তারেক রহমানের কি দোষ? ব্যাপারটা দেখেন, মানে বিএনপি তো যে মানে দলীয় যে স্ট্রাকচার, বিএনপি প্রত্যেকটা নেতা দেখবেন যখন ওনারা বক্তব্য দেয় সব কিছুতে তারেক রহমানকে মেনশন করে। ওনাদের দলের অন্য কোনো নেতা বা প্রটোকল ওনারা মানতে চান না, সকল কিছু নাকি তারেক রহমানের নির্দেশনায় করে। ছাত্রদল, যুবদল এবং ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলে বলে আমরা তারেক রহমানের নির্দেশনায় এই কাজ করতেছি। তো এখন এই জন্য যখন বিএনপি কোনো অপরাধ করে, অন্যায় করে, সবাই তারেক রহমানের কাছে বিচারটা চায়।
এটা অবস্থাটা হয়ে গেছে এরকম। শেখ হাসিনার কাছেও আমরা চাইতাম, কারণ শেখ হাসিনা ঠিক দলটা তার হাতে নিয়ে নিয়েছিল। তো এখন বিএনপির যদি ধরেন এখন সব ওনারা বলে দেয় আমাদের মানে তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন হয়েছে, ওনারা বলে না, বলে কি না? এবং যে যুবদল বলবে যে আমাদের নেতৃত্ব মানে একমাত্র অভিভাবক তারেক রহমান, এক দেখবে যে ওয়ার্ড পর্যায়ে নেতা সে বলবে যে তারেক রহমান নির্দেশনা আমি কাজ করতেছি। তো এখন সব নির্দেশনা তো তাদের, এখন তাদের নির্দেশনার মধ্যে যদি ধরেন কোনো নেতাকর্মী যদি অপরাধ কর্মকাণ্ড জড়ায় যায়, দর্শনে যাতে খুনে যায়, তাহলে তার মানুষ মনে করে তারেক রহমান এটার বিচার করতে পারে, সেই জন্য হয় তারেক রহমানকে মেনশন করে। জি ধন্যবাদ। রুদ্র মিজানের সময় হয়তো আমার কাছে একেবারেই নেই, আপনি কিছু বলতে চান কিনা? দেখেন আমি বলি যে বারবার বলা হচ্ছে জুলাই আন্দোলন কথা, জুলাই আন্দোলন যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার, সেখানে কিন্তু বিএনপির 734 জন শহীদ হয়েছে এই 1400 মানুষের মধ্যে। সুতরাং বিএনপির অনেক ত্যাগ এই জুলাই আন্দোলন, আর বিএনপি প্লাস বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমরা যে মহান স্বাধীনতা যুদ্ধে যেভাবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, ঠিক একইভাবে জুলাই আন্দোলনটাও বিএনপির যে অবদান সেটা কোনো অংশেই কারো থেকে কম না, অনেক বেশি। নিঃসন্দেহে মাস্টারমাইন্ড। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, আপনি 734 জনের কথা কারণ এক দফা যে দাবিটা সেটা কিন্তু আপনি দেখেন তারেক সাহেবের পেজে গেলে আপনি সেটা প্রমাণও পেয়ে যাবেন। ধন্যবাদ। আমি একটা জানতে চাই 734 জন যে শহীদ হয়েছেন বলছেন, এরকম কোনো বই কি বের করতে পেরেছে কিনা বিএনপি পর্যন্ত? বিএনপির এই 734 জনের শহীদের নাম সহ তাদের তালিকা রয়েছে। কোনো বই কি বিএনপি নেতৃবৃন্দ এটা বারবার বলেছেন এবং আমার জানা মতে এ নিয়ে এটা প্রকাশনার কাজও চলছে। জি ধন্যবাদ। তো দর্শক, অসংখ্য ধন্যবাদ। রুদ্র মিজান, সাবেক যুগ্ম সম্পাদক ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জয়নুল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি, দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের এই প্রাণবন্ত অনুষ্ঠানে, প্রাণবন্ত আলোচনায়। দর্শক, আপনারাও দেখেছেন তারা দুই পক্ষের কথা তারা বলেছেন, সব বেশি বিচারের ভার জনগণ আপনাদের হাতে, দর্শক আপনাদের হাতে। তা আপনারাও ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে